পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা পড়ছিলাম, পেজ 141। কোশ্চেন 19, অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। আংশিক বা সম্পূর্ণরূপে এক বা একাধিক ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সমন্বিত যেসব যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র হাইড্রোনিয়াম বা হাইড্রক্সোনিয়াম আয়ন H3O+ উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। উদাহরণ: ফর্মিক অ্যাসিড HCOOH, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ইত্যাদি। কোশ্চেন 20, জৈব অম্ল কাকে বলে? কার্বন পরমাণু যুক্ত যেসব অম্ল উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায় তাদের জৈব অম্ল বলে। যেমন দই থেকে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড CH3CH, তারপরে ব্র্যাকেটে OH, তারপরে ব্র্যাকেট ক্লোজ COOH। পিঁপড়ে থেকে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড HCOOH। 21, খনিজ অম্ল বা অজৈব অম্ল কাকে বলে? যেসব অম্ল খনিজ পদার্থ বা অজৈব পদার্থ থেকে প্রস্তুত করা হয় তাদের খনিজ অম্ল বা অজৈব অম্ল বলে। যেমন সাধারণ লবণ থেকে প্রস্তুত করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। 22, ক্ষার কাকে বলে? জলে দ্রবণীয় পিচ্ছিল সাবানের মতো যে সমস্ত ধাতব হাইড্রক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র হাইড্রক্সিল আয়ন OH- উৎপন্ন করে তাদের ক্ষার বলে। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2 ইত্যাদি। 23, ক্ষারক কাকে বলে? উদাহরণ দাও। ক্ষারক যেসব যৌগ ব্র্যাকেটে সাধারণত ধাতব অক্সাইড ও হাইড্রক্সাইড অম্লের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারক বলে। উদাহরণ: ধাতব 1 নম্বর ধাতব অক্সাইড সোডিয়াম মনোক্সাইড Na2O, জিঙ্ক অক্সাইড ZnO, ক্যালসিয়াম অক্সাইড CaO ইত্যাদি। 2, ধাতব হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2 ইত্যাদি। কোশ্চেন 24, ক্ষারকের দুটি রাসায়নিক ধর্ম লেখো। 1, ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। 2, ক্ষারকের জলীয় দ্রবণ হাইড্রক্সিল আয়ন OH- উৎপন্ন করে। 25, অম্ল ও ক্ষারের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। 1, অম্ল ব্র্যাকেটে অ্যাসিড ও ক্ষার উভয়ই জলে দ্রাব্য। 2 নম্বর, গাঢ় অম্ল বা ক্ষার প্রাণীদের ত্বকের সংস্পর্শে এলে ক্ষতের সৃষ্টি করে। 26, অ্যাসিড ও ক্ষারের দুটি পার্থক্য লেখো। অ্যাসিড ও ক্ষারের পার্থক্য। এবারে 3টে কলম করা হয়েছে পার্থক্যের বিষয় অ্যাসিড ক্ষার। পার্থক্যের বিষয় 1 নম্বর, প্রতিস্থাপনীয় পরমাণু বা মূলক। অ্যাসিডে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, ক্ষারে প্রতিস্থাপনীয় হাইড্রক্সিল মূলক OH- থাকে। 2, জলীয় দ্রবণের লিটমাসের বর্ণ। অ্যাসিড নীল লিটমাস কাগজের বর্ণ লাল হয়, ক্ষার লাল লিটমাস কাগজের বর্ণ নীল হয়। এরপরে জেনে রাখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো এমন একটি শক্তিশালী অজৈব অ্যাসিড যা আমাদের পেটের মধ্যে থাকে এবং খাদ্য হজম করতে সাহায্য করে। 27, লবণ কাকে বলে? অম্লের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু ধাতু বা অপর কোনো ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। যেমন সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড NaCl, জিঙ্ক সালফাইড ZnS ইত্যাদি। 28, নির্দেশক কাকে বলে? কয়েকটি নির্দেশকের নাম লেখো। যে রাসায়নিক পদার্থ নিজের বর্ণ পরিবর্তন করে কোনো অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে তাকে নির্দেশক বলে। কয়েকটি নির্দেশকের নাম হলো লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনপথ্যালিন ইত্যাদি। পয়কার ন ল, পয় হসন্ত, থয় জফলা আকার, লয়িকার ন।
29 প্রশমন ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। তুলা পরিমাণ অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়া সম্পূর্ণ হলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে। উদাহরণ, কস্টিক সোডা NaOH এর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর বিক্রিয়ার সোডিয়াম ক্লোরাইড NaCl ও জল উৎপন্ন হয়। উৎপন্ন লবণ ও জলে অ্যাসিড বা ক্ষারের কোনো ধর্মই থাকে না। পেজ 142। 30 লিটমাস, মিথাইল অরেঞ্জ ও ফেনপথলিন এই নির্দেশকগুলি স্বাভাবিক বর্ণ, অ্যাসিড দ্রবণে বর্ণ, ক্ষার দ্রবণে বর্ণ এবং প্রশম দ্রবণে বর্ণ উল্লেখ করো। প্রদত্ত নির্দেশিকাগুলির বিভিন্ন দ্রবণে বর্ণসমূহ। এবারে 5টা কলম দিয়েছে। প্রথমটা নির্দেশক, সেকেন্ডটা স্বাভাবিক বর্ণ, থার্ডটা অ্যাসিড দ্রবণে বর্ণ, ফোর্থটা ক্ষার দ্রবণে বর্ণ, ফিফথটা প্রশম দ্রবণে বর্ণ। নির্দেশক প্রথম লিটমাস, স্বাভাবিক বর্ণ হালকা বেগুনি, অ্যাসিড দ্রবণে বর্ণ লাল, ক্ষার দ্রবণে বর্ণ নীল, প্রশম দ্রবণে বর্ণ হালকা বেগুনি। স্বাভাবিক বর্ণ যায় তাই ওটা প্রশম দ্রবণে। মিথাইল অরেঞ্জ, স্বাভাবিক বর্ণ কমলা, অ্যাসিড দ্রবণে বর্ণ লাল, ক্ষার দ্রবণে বর্ণ হলুদ, প্রশম দ্রবণে বর্ণ একই কমলা। ফেনপথলিন, স্বাভাবিক বর্ণ বর্ণহীন, অ্যাসিড দ্রবণে বর্ণ বর্ণহীন, ক্ষার দ্রবণে বর্ণ গোলাপি, প্রশম দ্রবণে বর্ণ বর্ণহীন। পরীক্ষা, 3টি অজৈব অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এবং 2টি জৈব অ্যাসিড যেমন লেবু থেকে সংগৃহীত সাইট্রিক অ্যাসিড, তেঁতুল থেকে সংগৃহীত টার্টারিক অ্যাসিড পৃথক পৃথক কাঁচের পাত্রে রেখে ওই অ্যাসিডে নীল বর্ণের লিটমাস পেপার ডোবালে দেখা যাবে প্রতি ক্ষেত্রে পেপারের সিক্ত অংশ লাল বর্ণ ধারণ করছে। এখানে চিত্রতে দিয়েছে নীল লিটমাসের লাল বর্ণ ধারণ, যতটা ডোবানো হয়েছিল সেটা লাল হয়ে গেছে। 31 মানব দেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মানব দেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য প্রধানত 2টি বিষয়ের উপর নির্ভর করে। সেগুলি হলো 1 নিঃশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কতটা পরিমাণ বের হয় এবং 2 দেহে ঘটে চলা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের ওপর। 22 দেহের কোথাও অ্যাসিড বা ক্ষারকীয় পদার্থ লাগলে ব্র্যাকেটে বিশেষ করে চোখে বা নাকে কি করা প্রয়োজন? দেহের কোথাও অ্যাসিড বা ক্ষারকীয় পদার্থ লাগলে ব্র্যাকেটে বিশেষত চোখে বা নাকে সেই স্থানটা অনেকখানি পরিষ্কার জল দিয়ে বারংবার ধুয়ে ফেলা প্রয়োজন। তারপর সেই স্থানটি কাপড় বা তুলো দিয়ে ঢেকে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কোশ্চেন 33 রেচন কাকে বলে? বিপাকজাত ক্ষতিকারক বর্জ্য পদার্থসমূহ দেহ থেকে বহিষ্করণ বা নিষ্ক্রিয় অবস্থায় দেহের নির্দিষ্ট অঙ্গসমূহে সঞ্চিত রাখার অপচিতিমূলক প্রক্রিয়াকে রেচন বলে। 34 আমের টুকরো নুন মাখিয়ে রোদে শুকোতে দেওয়া হয় কেন? আমের টুকরোর ভেতরে জল বা জলীয় অংশ বের করে দেওয়া এবং বাতাসে ভেসে থাকা জীবাণু থেকে আমের টুকরোকে রক্ষা করার জন্য এতে নুন লাগিয়ে রোদে শুকোতে দেওয়া হয়। 35 তোমার দাঁতে যন্ত্রণা হচ্ছে অথবা গলায় ব্যথা হচ্ছে, তুমি খাদ্য লবণ থেকে কিভাবে সাহায্য নেবে? দাঁতে যন্ত্রণা হলে খাদ্য লবণ ঈষৎ উষ্ণ গরম জলে দ্রবীভূত করে সেই দ্রবণে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। এছাড়া গলায় ব্যথা হলে নুন জল গরম করে গার্গল করলে উপকার পাওয়া যায়। নুন গরম করে গলার উপর সেক দিলেও ব্যথার উপশম হয়। 36 আলুর চিপস বানানোর সময় আলু পাতলা করে কেটে নুন মাখিয়ে রাখা হয় কেন? আলুর চিপসের ভেতরের জলীয় অংশকে বের করে দেওয়া এবং বাতাসে ভেসে থাকা জীবাণু থেকে আলুর চিপসের টুকরোকে রক্ষা করার জন্যই আলুর চিপস তৈরির সময় আলু কেটে তাতে নুন মাখিয়ে রাখা হয়। 37 কেটে যাওয়া অম্বল ব্যাকটেরিয়ার সংক্রমণ
চোট লাগা ইত্যাদির প্রতিকার করতে কি কি ওষুধ ব্যবহার করা হয়? উল্লিখিত অসুখগুলোর প্রতিকার করতে নিম্নলিখিত ওষুধগুলো ব্যবহৃত হয়। কেটে যাওয়ার ওষুধ রূপে অ্যান্টিসেপটিক, অম্বল সারাতে অ্যান্টাসিড, ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক, চোট লেগে ব্যথা সারাতে পেনকিলার বা বেদনানাশক ব্যবহার করা হয়। 38. জৈব ভঙ্গুর ব্র্যাকেটে বায়োডিগ্রেডেবল এবং জৈব অভঙ্গুর নন বায়োডিগ্রেডেবল পদার্থ বলতে কি বোঝো? যেসব পদার্থ প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় তাদেরই জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পদার্থ বলে। জৈব ভঙ্গুর পদার্থগুলি সাধারণত উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে উৎপন্ন পদার্থ হয়, তবে কিছু কিছু কৃত্রিম পদার্থ এর অন্তর্গত, যেমন জৈব ভঙ্গুর কাগজ, প্লাস্টিক যেমন পলিকা প্রোল্যাক্টন এর ছবি দিয়েছে জৈব ভঙ্গুর পদার্থগুলো। থার্মোকলের তৈরি, গ্লাস, প্লেট এসব। 143. যেসব পদার্থ প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয় না তাদেরই জৈব অভঙ্গুর নন বায়োডিগ্রেডেবল পদার্থ বলে। মানুষ দ্বারা সংশ্লেষিত বিভিন্ন পদার্থ যেমন পলিথিন, পিভিসি, টেফলন, পলিমার, বিভিন্ন কীটনাশক, জীবাণুনাশক, বিভিন্ন ধাতব দ্রব্য, কাঁচ প্রভৃতি এর উদাহরণ। জৈব অভঙ্গুর পদার্থগুলি পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। 39. পলিমার কাকে বলে? উদাহরণ দাও। কোনো সরল যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর রাসায়নিকভাবে সংযোজিত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে তাদের পলিমার বলে। উদাহরণ, ইথিলিনের বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে পলিইথিলিন বা পলিথিন উৎপন্ন করে। সুতরাং পলিথিন বা পলিইথিলিন হল ইথিলিনের পলিমার। কোয়েশ্চেন 40. পলিমার শব্দটির উৎপত্তি যে দুটি গ্রিক শব্দ থেকে হয়েছে তা উল্লেখ করো এবং এদের অর্থ লেখো। পলিমার শব্দটি দুটি গ্রিক শব্দ পলি এবং মেরোস থেকে হয়েছে। পলি POLY কথার অর্থ বহু এবং মেরোস MEROS কথার অর্থ খণ্ড বা অংশ। 41. সাবান কাকে বলে? উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড যেমন স্টিয়ারিক, পামিটিক, ওয়েলিক প্রভৃতি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। এইসব ফ্যাটি অ্যাসিড উদ্ভিজ্জ তেল, প্রাণীজ তেল ও চর্বিতে যৌগ হিসেবে থাকে। 42. ডিটারজেন্ট কি? উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট দীর্ঘ শৃঙ্খলযুক্ত সালফোনেট, সালফেট, ফসফেট জাতীয় জৈব অ্যাসিডের লবণ হল ডিটারজেন্ট। সাবানের মতো এটিও পরিষ্কারক পদার্থ। 43. সার কি? মাটির উর্বরা শক্তি বাড়ানোর জন্য যেসব জৈব ও অজৈব উপাদান মাটিতে প্রয়োগ করা হয় তাদের সার বলে, যেমন ইউরিয়া। 44. রাসায়নিক সার কি? বিভিন্ন প্রকার অজৈব রাসায়নিক উপাদানের মিশ্রণে সার কারখানায় উৎপন্ন সারকে রাসায়নিক সার বলে, যেমন পটাশ সার, অ্যামোনিয়াম সালফেট সার। 45. 4টি অজৈব নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখো। 4টি অজৈব নাইট্রোজেন ঘটিত সার হল 1 ইউরিয়া, 2 সুপার ফসফেট, 3 অ্যামোনিয়াম সালফেট এবং 4 অ্যামোনিয়াম নাইট্রেট। 46. কীটনাশক বা ইনসেকটিসাইড কি? ক্ষতিকারক পতঙ্গ দমনের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাকে কীটনাশক বা ইনসেকটিসাইড বলে, যেমন ডিডিটি, লিন্ডেন লয়কার ন ডয়কার ন, এন্ড্রিন ন ডয়রফলা ইকার ন। 47. লাইমিং কি? আম্লিক মাটিকে চাষের উপযুক্ত করার জন্য অনেক সময় মাটিতে চুন ব্যবহার করা হয়, এই প্রক্রিয়াকে লাইমিং বলে। ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট ব্যবহার করে আম্লিক মাটিকে প্রশম ও উর্বর করা হয়। 48. ইউরিয়া কি জাতীয় সার?
এই সার কোন চাষে ব্যবহৃত হয়? ইউরিয়া হলো নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার। এই সারে প্রায় 46% নাইট্রোজেন থাকে। এই সার প্রয়োগ করলে চারা গাছের দ্রুত বৃদ্ধি ঘটে। তাই বিভিন্ন শস্য ও শাকসবজির চাষে ইউরিয়া ব্যবহৃত হয়। 49. বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন? বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড জলাকর্ষী নয়, কিন্তু খাদ্য লবণে অশুদ্ধি রূপে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশে থাকে। কিন্তু খাদ্য লবণে অশুদ্ধি রূপে ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশে থাকে। এই যৌগ দুটি উদ্গ্রাহী অর্থাৎ জলাকর্ষী। তাই বর্ষাকালে খোলা অবস্থায় রাখলে খাদ্য লবণ বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে সেই জলে দ্রবীভূত হয়ে যায় এবং ভেজা ভেজা লাগে। 50. ইথিলিনের সংকেত কি? এর উৎস লেখো। ইথিলিনের সংকেত C2H4। ইথিলিনের উৎস হলো 1. পেট্রোলিয়াম খনিতে উৎপন্ন প্রাকৃতিক গ্যাস এবং কোল গ্যাসের মধ্যে ইথিলিন পাওয়া যায়। 2. পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে প্রচুর পরিমাণে ইথিলিন উৎপন্ন হয়। 51. ইথিলিন কি কাজে ব্যবহৃত হয়? ইথিলিনের ব্যবহারগুলি হলো 1. পলিথিন প্রস্তুতিতে ইথিলিন প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। 2. কাঁচা ফল পাকানোর জন্য এবং ফল সংরক্ষণে ইথিলিন ব্যবহৃত হয়। 52. পিভিসির পুরো নাম কি? এর ব্যবহার লেখো। পিভিসির পুরো নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। পিভিসির ব্যবহারগুলো 1. বিশেষ ক্ষমতার পিভিসি পাইপ জল, তেল এবং বেশ কিছু রাসায়নিক পদার্থ সরবরাহের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2. হোস পাইপ, বর্ষাতি, কেবল, রেক্সিন ইত্যাদি প্রস্তুতিতে পিভিসি ব্যবহার করা হয়। পেজ 144। 53. পলিথিন কি? এর ব্যবহার লেখো। পলিথিন হলো এক ধরনের প্লাস্টিক। পলিথিনের সাহায্যে পাতলা চাদর, রড, নল, বোতল, বড় ড্রাম, জলের ট্যাঙ্ক ইত্যাদি তৈরি করা হয়। ফটো তোলার ফিল্ম তৈরিতে পলিথিন ব্যবহার করা হয়। 54. সিমেন্টের বহুল ব্যবহারের কারণ কি? সিমেন্টের বহুল ব্যবহারের প্রধান কারণগুলি হলো সিমেন্ট সহজলভ্য, বেশি দিন স্থায়ী হয় এবং সর্বোপরি সিমেন্টের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তাই সিমেন্ট দিয়ে তৈরি বাড়ি দীর্ঘদিন স্থায়ী হয়। 55. ডিএনএ আরএনএর পুরো নাম লেখো। ডিএনএর পুরো নাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। 56. টেবিল সল্ট কি? খাদ্য লবণের গাঢ় জলীয় দ্রবণে HCl গ্যাস চালনা করলে দ্রবণ থেকে বিশুদ্ধ NaCl এর কেলাস পৃথক করা যায়। একে টেবিল সল্ট বলে। 57. পেট PET কে থার্মোসেটিং প্লাস্টিক বলার কারণ কি? এর ব্যবহার লেখো। পেট হলো এমন এক ধরনের প্লাস্টিক যা একবার শক্ত হয়ে গেলে তাপ দিয়েও এদের আকৃতি পাল্টানো যায় না। তাই পেটকে থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়। বর্তমানকালে পেটের ব্যবহার বহুল প্রচলিত। জলের বা পানীয়ের বোতলের তৈরিতে এবং খাবারের বাক্স তৈরিতে এটি ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 3 মার্কস। প্রশ্ন 1. জৈব যৌগের প্রকৃতি লেখো। জৈব যৌগের প্রকৃতি নিম্নরূপ। 1. বেশিরভাগ জৈব যৌগ উদ্ভিদ ও প্রাণী দেহে থেকে পাওয়া যায়। 2. সমস্ত জৈব যৌগে কার্বন বর্তমান থাকে। 3. বেশিরভাগ জৈব যৌগ সমযোজ্যতার দ্বারা গঠিত হয়। 4. জৈব যৌগ মাত্রেই দাহ্য। 5. সমযোজী হওয়ায় বেশিরভাগ জৈব যৌগ জলে অদ্রাব্য। 6. জৈব যৌগ ইথার, বেনজিন, অ্যালকোহল প্রভৃতি জৈব দ্রাবকে দ্রাব্য। প্রশ্ন 2. অজৈব যৌগের প্রকৃতি কিরূপ? অজৈব যৌগের প্রকৃতি হল 1. বেশিরভাগ অজৈব যৌগ তড়িৎযোজী পদার্থ। 2. অজৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। 3. অজৈব যৌগগুলি অনুদ্বায়ী। 4. অজৈব যৌগগুলির বেশিরভাগ জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে প্রায় অদ্রাব্য। 5. বেশিরভাগ অজৈব যৌগ অদাহ্য। 6. অজৈব যৌগের অণুর গঠন সরল প্রকৃতির হয়। প্রশ্ন 3. মানবদেহে লোহার কাজ কি? মানবদেহে লোহার বিভিন্ন ধরনের ভূমিকা লক্ষ্য করা যায়।
এক, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন সংশ্লেষণে লোহা বিশেষভাবে প্রয়োজনীয়। 2, লোহা হিমোগ্লোবিনের হিম অংশ গঠন করে। হিম অংশ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে এবং কোষে কোষে অক্সিজেন পরিবহন করে। 3, লোহা রক্তের লোহিত কণিকার সৃষ্টিতে অংশ নেয়। 4, সামান্য পরিমাণ লোহা কোনো কোনো উৎসেচক গঠনে অংশ নেয়। 5, মাতৃদেহে ভ্রূণের বৃদ্ধির ক্ষেত্রে লোহা বিশেষ ভূমিকা পালন করে। প্রশ্ন 4, মানব দেহের অ্যাসিড ক্ষার ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেহ কখন ক্ষারকীয় হয়? মানব দেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। 1, শ্বাসকার্যের সময় দেহ থেকে কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাস বায়ুর সঙ্গে নির্গত হচ্ছে তার উপর। 2, দেহের বিভিন্ন কোষের অনুষ্ঠিত বিপাক ক্রিয়ার উপর। ফুসফুসের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেহ থেকে নির্গত হলে দেহ ক্ষারকীয় প্রকৃতির হয়। 5, দেহে কখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়? দেহে অ্যাসিডের পরিমাণ যেসব ক্ষেত্রে বেড়ে যায় সেগুলি হলো: 1, রোগ জীবাণু দেহে সংক্রমিত হলে মানুষের দেহকোষে ল্যাকটিক অ্যাসিড বৃদ্ধি পায়। 2, দীর্ঘ সময় ধরে কাজ করলে দেহকোষের গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ফলে ওই সময় দেহকোষে অ্যাসিডের পরিমাণ বাড়ে। 3, মানসিক চাপ বৃদ্ধি পেলে বা দীর্ঘদিন ধরে ধূমপান করলে দেহে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। 4, রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় থাকলেও দেহে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। প্রশ্ন 6, থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন বেরোয়? ওই হরমোনের কাজ কি? 1+1+1। মানব দেহের গ্রীবা অঞ্চলে ল্যারিংসের নিচে ট্র্যাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থি অবস্থিত। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন বের হয়। থাইরক্সিন হরমোনের কাজগুলি হলো: 1, থাইরক্সিন হরমোন দেহের বৃদ্ধি ও বিপাক নিয়ন্ত্রণ করে। 2, এটি অন্ত্র থেকে গ্লুকোজ শোষণ করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। 3, অস্থির বৃদ্ধিতে স্তন্যগ্রন্থির দুগ্ধক্ষরণে এই হরমোনের উল্লেখযোগ্য ভূমিকা আছে। পেজ 145। প্রশ্ন 7, গলগণ্ড বা গয়টার কি? এটি কেন হয়? 1+2। গলগণ্ড বা গয়টার হলো শরীরে আয়োডিনের অভাবজনিত একটি রোগ। শরীরে আয়োডিনের অভাব দেখা দিলে থাইরক্সিন হরমোন ক্ষরণ কমে যায়। তখন থাইরয়েড গ্রন্থি বেশি পরিমাণে হরমোন প্রস্তুতের চেষ্টায় অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এতে গলার সামনে গ্রন্থিটি ফুলে ওঠে, ঝুলে পড়ে এবং গলগণ্ড রোগ দেখা দেয়। প্রশ্ন 8, আমাদের শরীরে আয়োডিন কি ভূমিকা পালন করে? আমাদের শরীরে আয়োডিনের ভূমিকা হলো: 1, মানুষের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে আয়োডিন সহায়তা করে। 2, থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজের জন্য আয়োডিন অপরিহার্য। 3, আয়োডিন মানবদেহে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে। 4, এটি গলগণ্ড রোগ নিবারণ করে। 5, এটি বিপাক ক্রিয়ার মাত্রা বৃদ্ধি করে। 6, এটি গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে। প্রশ্ন 9, সীসা, পারদ ও ক্যাডমিয়ামের ক্ষতিকর প্রভাব লেখো। 1+1+1। সীসা, এটি এক প্রকার ভারী ধাতু। সীসার আয়ন জলে দ্রবীভূত হয় এবং পরিবেশ দূষণ ঘটায়। অতিরিক্ত মাত্রায় সীসা মানুষের রক্তে প্রবেশ করলে মানুষের মস্তিষ্কের বৃদ্ধি কম হয় এবং সেই সঙ্গে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অপরিবর্তনীয় ক্ষতি হয়। এই ক্ষতির জন্য ডিসলেক্সিয়া রোগ হয়। ডিসলেক্সিয়া। পারদ, মানুষের দেহে অতিরিক্ত মাত্রায় পারদ প্রবেশ করলে মানুষের চেষ্টীয় স্নায়ু বিফল হয়, বধিরত্ব এবং অন্ধত্ব দেখা দেয়। বাহু, ঠোঁট, জিহ্বা প্রভৃতি অসাড় হয়ে যায়। জাপানে পারদ বিষক্রিয়া থেকে মিনামাটা ডিজিজ নামে একটি রোগ দেখা দেয়। ক্যাডমিয়াম, বায়ুমণ্ডলে ভাসমান ক্যাডমিয়াম প্রশ্বাসের সঙ্গে এবং জলে দ্রবীভূত ক্যাডমিয়াম পানীয় জলের সঙ্গে মানুষের দেহে প্রবেশ করে। এর ফলে মানব দেহে ক্যাডমিয়াম বিষক্রিয়াজনিত রোগ ইটাই বা আউচ সৃষ্টি হয়। প্রশ্ন 10, ক্ষারের কয়েকটি ধর্ম উল্লেখ করো। ক্ষারের কয়েকটি ধর্ম হলো: 1, ক্ষারের জলীয় দ্রবণ স্পর্শ করলে সাবানের মতো পিচ্ছিল মনে হয়। 2, ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল করে।
তিন, ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র হাইড্রক্সিল আয়ন OH- উৎপন্ন করে। চার, ক্ষার অম্লের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। পাঁচ, ক্ষার ও ধাতব লবণের জলীয় দ্রবণের বিক্রিয়ায় ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন হয়। প্রশ্ন 11, ক্ষারকের 4টি ধর্ম লেখো। ক্ষারকের 4টি ধর্ম হলো: 1, ক্ষারকের জলীয় দ্রবণ সাবানের মতো পিচ্ছিল। 2, ক্ষারকের জলীয় দ্রবণ নির্দেশকের বর্ণ পরিবর্তন করে। এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। একই কথা তো লিখেছে। কমলা রঙের মিথাইল অরেঞ্জকে হলুদ করে এবং বর্ণহীন ফেনথ্যালিন দ্রবণকে গোলাপি করে। 3, ক্ষারকের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। 4, ক্ষারক স্বাদে কষা। প্রশ্ন 12, একটি দ্রবণ আম্লিক কিনা তা কিভাবে বুঝবে বা শনাক্ত করবে? একটি দ্রবণ আম্লিক কিনা তা উল্লেখিত যে কোনো পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। 1, দ্রবণটিতে নীল লিটমাস পেপার ভেজালে যদি সেটি লাল হয় তাহলে বুঝতে হবে দ্রবণটি আম্লিক। 2, দ্রবণটি ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করলে বুঝতে হবে দ্রবণটি আম্লিক। 3, দ্রবণটি ধাতব কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়ায় লবণ, জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলে বুঝতে হবে দ্রবণটি আম্লিক। পরীক্ষা: শ্রেণীকক্ষে টক স্বাদযুক্ত ফল যেমন লেবু, আনারস, তেঁতুল প্রভৃতি এনে তার রস কাঁচের পাত্রে সংগ্রহ করতে হবে। ওই রসে লিটমাস পেপার ডোবালে যদি দেখা যায় নীল লিটমাস পেপারের বর্ণ লাল হয়েছে তাহলে বোঝা যাবে ফলের রসে অম্লের উপস্থিতি রয়েছে। এটা বক্সের ভেতর পরীক্ষা দেওয়া আছে। প্রশ্ন 13, একটি দ্রবণ যে ক্ষার তা কিভাবে শনাক্ত করবে? উত্তর: একটি দ্রবণ যে ক্ষার তা উল্লেখিত যে কোনো একটি উপায়ে শনাক্ত করা যায়। 1, দ্রবণটিতে লাল লিটমাস পেপার ভেজালে সেটি যদি নীল বর্ণ ধারণ করে তবে বুঝতে হবে দ্রবণটি ক্ষার। 2, দ্রবণটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করলে বুঝতে হবে দ্রবণটি ক্ষার। 3, দ্রবণটি হালকা হলুদ রঙের ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে বাদামি রঙের ফেরিক হাইড্রক্সাইড অধক্ষিপ্ত করলে বুঝতে হবে প্রদত্ত দ্রবণটি ক্ষার। পেজ 145 এখানেই শেষ করলাম। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে।